দিল্লির চলমান শিক্ষার্থী আন্দোলন ইস্যুতে প্রতিক্রিয়া জানিয়েছেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। এমন দাবিতে আপত্তিকর মন্তব্য সম্বলিত একটি ভুয়া ভিডিও আলোচনায় আসে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তবে বিষয়টি নিয়ে সরাসরি যোগাযোগ করলে তথ্যমন্ত্রী নিজেই নিশ্চিত করেন দাবিটি সম্পূর্ণ বানোয়াট। শুধু তাই নয়, ককরোচ জনতা পার্টির আন্দোলনকে ঘিরেও একের পর এক পুরনো ভিডিওর নতুন দাবি জুড়ে দিয়ে বিভ্রান্তি তৈরি করা হচ্ছে। কখনো মমতা ব্যানার্জির আন্দোলনে অংশগ্রহণের দাবিতে প্রচার হচ্ছে তৃণমূল কংগ্রেসের পুরনো পদযাত্রার ভিডিও, আবার কখনো শাহরুখ খানের ছাত্র আন্দোলনে সংহতি জানানোর দাবি তুলে ছড়ানো হচ্ছে সিনেমায় প্রচারণায় অংশ নেওয়ার পুরনো দৃশ্য। চলুন দর্শক কিছু ফ্যাক্ট চেক দেখে নিচ্ছি। দিল্লিতে শিক্ষার্থীদের উপর গুলি চালানোর ঘটনাকে কেন্দ্র করে তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপনের নামে একটি মন্তব্য সামাজিক মাধ্যমে প্রচার করা হলে তৈরি হয় বিভ্রান্তি। তবে অনুসন্ধানে এর কোনো সত্যতা মেলেনি। বিষয়টি নিয়ে সরাসরি তথ্যমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করলে তিনি এমন কোনো বক্তব্য দেওয়ার বিষয়টি সম্পূর্ণ বানোয়াট ও মন গড়া বলে নিশ্চিত করেন। একই সঙ্গে তিনি অনুরোধ জানান তার ব্লুটিক যুক্ত ভেরিফাইড ফেসবুক পেজ বা প্রোফাইল ছাড়া অন্য কোনো অ্যাকাউন্ট থেকে প্রচারিত তথ্য বিশ্বাস বা প্রচার না করতে। ওদিকে দিল্লির চলমান শিক্ষার্থী আন্দোলনে সংহতি জানিয়ে শাহরুখ খান মাঠে নেমেছেন। এমন দাবিতে 2023 সালের একটি পুরনো ভিডিও নতুন প্রেক্ষাপটে ছড়ানো হয়েছে। তবে ফ্যাক্ট ওয়াচ টিমের যাচাইয়ে দেখা যায় ভিডিওটি চলমান আন্দোলনের নয়, বরং জওয়ান সিনেমা মুক্তির পর মুম্বাইয়ের লালবাগচা রাজা গণেশ পূজা মণ্ডপে শাহরুখ খানের অংশগ্রহণের দৃশ্য। পাশাপাশি দিল্লির আন্দোলন নিয়ে শাহরুখ খানের কোনো বক্তব্য বা অংশগ্রহণের তথ্য বিশ্বস্ত কোনো সূত্রে পাওয়া যায়নি। একইভাবে ভারতের ককরোচ জনতা পার্টির আন্দোলনের ভিডিওর দাবিতে সামাজিক মাধ্যমে প্রচারিত ফুটেজটিও আসলে সাম্প্রতিক কোনো আন্দোলনের নয়। অনুসন্ধানে দেখা যায় এটি 2024 সালের লোকসভা নির্বাচনকে ঘিরে মহারাষ্ট্রের নন্দুরবারে কংগ্রেসের নির্বাচনী সমাবেশের ভিডিও, যেখানে প্রিয়াঙ্কা গান্ধীও উপস্থিত ছিলেন। একই ভিডিও কংগ্রেস সেবা দলের ভেরিফাইড এক্স অ্যাকাউন্ট এবং প্রিয়াঙ্কা গান্ধীর ইনস্টাগ্রামেও প্রকাশিত হয়েছে। গুজব এখানেই শেষ নয়, আরও আছে। ভারতে ককরোচ জনতা পার্টির আন্দোলনে মমতা ব্যানার্জি রাস্তায় নেমেছেন এমন দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনায় আসে। কিন্তু রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায় এই ভিডিওটি সাম্প্রতিক নয়। এটি চলতি বছরের এপ্রিল মাসে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের প্রচারণায় বরাননগরে তৃণমূল কংগ্রেসের পদযাত্রার ভিডিও। যদিও সম্প্রতি মমতা ব্যানার্জি ককরোচ জনতা পার্টির কর্মসূচিতে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন, তবে ভাইরাল ভিডিওটির সঙ্গে সেই ঘটনার কোনো সম্পর্কই নেই। দর্শক আজকের অপতথ্যগুলো যাচাই করতে গিয়ে দেখা গেল সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশীয় ও আন্তর্জাতিক উভয় ইস্যুকে কেন্দ্র করে ধারাবাহিকভাবে প্রচার করা হচ্ছে নানা গুজব। যথারীতি ভিউ বাড়ানোর অপচেষ্টায় ছড়ানো হচ্ছে অধিকাংশ গুজব। নানান অভিনব কৌশলে ছড়ানো এসব গুজবের ফাঁদে না পড়তে সচেতন থাকার পরামর্শ বিশ্লেষকদের। সায়ক দাস, ৭১। দর্শক, আমরা প্রতিবেদনটা দেখে নিলাম। আগে জানিয়েছি আমাদের সাথে উপস্থিত আছেন সাবেক প্রেস সচিব শফিকুল আলম, যুক্ত হচ্ছে তার সাথে। শফিকুল আলম, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের আমাদের এই আয়োজনে। অবশেষে তথ্যমন্ত্রী নিজেই অপতথ্যের শিকার হলেন। আমরা দেখলাম ভারতের যে চলমান আন্দোলন, ককরোচ জনতা পার্টির যে শিক্ষার্থীদের আন্দোলন চলছে, সেই বিষয়টি নিয়ে আপত্তিকর মন্তব্য সম্বলিত একটি ভুয়া ভিডিও আলোচনা এসেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। প্রথমেই এই বিষয়টা নিয়ে আপনার মতামতটা জানতে চাই। এই যে তথ্যমন্ত্রীকে নিয়ে এরকম ভুয়া তথ্য, এবং আমরা অবশেষে ভুয়া ভিডিওই আসলে দেখলাম এত বড় ব্যক্তিত্বর ব্যাপারে, সেটিকে নিয়ে প্রথমে আপনার মূল্যায়নটা জানতে চাই। কি মনে করেন যে তথ্যমন্ত্রী নামেই যখন এরকম অপতথ্য ছড়াচ্ছে, তাহলে বাকিরা কতটুকু সচেতন? সচেতনের চেয়েও বেশি যেটা সমস্যা তৈরি হচ্ছে, এই পুরো জিনিসটা তো ডেলিভারে এমন না যে এই জিনিসটা হঠাৎ করে হয়ে গেছে, তা না। এটা পুরোটাই মানে আমি অপতথ্য ছড়ানোটাই এটা একটা হয়েছে যে এটা আপনার এক ধরনের কৌশল, একটা পলিটিক্যাল কৌশল হয়ে গেছে যে আমি ওর নামে অপতথ্য ছড়াবো। আমরা যখন ইন্টারিম গভর্নমেন্টে ছিলাম, এটা আমরা দেখেছি কতটা ফাস্ট ওটা করতে পারে। আর জিনিসটা দুইটা কারণে খুবই দ্রুত ছড়াচ্ছে। একটা হচ্ছে যে সোশ্যাল মিডিয়াতে অপতথ্য ছড়ানোটা খুব ইজি। আপনি একটা জাস্ট একটা কাট করে দিলেই হয়।
ফটোকার্ড করলেন, করে একজনের নামে ছেপে দিলেন, কেউ তো আর যারা দেখবে তারা তো আর চেক করবে না যে এটা সত্য কি মিথ্যা কিনা। আরেকটা হচ্ছে যে এআই দিয়ে আপনি ইভেন আপনার যে কথা সেটাকে আমি নকল করে একটা ভিডিও বানিয়ে দিতে পারি, একটা হুবহু। তো এই যে আপনার কথাটা যে নকল, এটা যে হুবহু, এটা যে ঠিক কি বেঠিক, এটা বোঝার মতো মিডিয়া লিটারেসি তো জনগণের নাই, বা যারা সোশ্যাল মিডিয়া ইউজ করছেন তাদের মধ্যে তো নাই। তো ফলে যেটা হচ্ছে যে এই অপতথ্য যখন একটা বড় প্রোটেস্ট হচ্ছে, বড় একটা ইনসিডেন্ট হচ্ছে, বড় ডেভেলপমেন্ট হচ্ছে, তখনই দেখা যাচ্ছে অপতথ্য মানে হাজার হাজার, আপনি তো একটার কথা বললেন, এরকম হাজার হাজার অপতথ্য প্রতিদিন ছড়ানো হচ্ছে। ফলে যেটা হচ্ছে যে মানুষের আস্থা কমছে সোশ্যাল মিডিয়ার উপরে। আরেকটা হচ্ছে যে জনমনে এক ধরনের আশঙ্কা তৈরি হচ্ছে, অনেক ক্ষেত্রে ভায়োলেন্স ট্রিগার করছে এর কারণে। সত্যিকার অর্থে গভর্নমেন্ট গুলো মানে আমরা এই অপতথ্য যত দ্রুত ছড়ায়, এটা যদি গতিবেগ হয় যদি ৫,০০০ কিলোমিটার পার আওয়ার, গভর্নমেন্ট তো ৫০ কিলোমিটার পার আওয়ারেও সে দৌড়াতে পারে না। গভর্নমেন্টের অনেক প্রবলেম থাকে, কি যেন লিমিটেশন থাকে। তো সেই জন্য আসলে এটা নিয়ে আমার মনে হয় গ্লোবাল কনফারেন্স করা উচিত। এটা নিয়ে অনেক কথা অলরেডি হচ্ছে। এআই নিয়ে এবং স্বয়ং পোপ এটা নিয়ে কথা বলছেন। এই আলোচনাগুলো বারবার উঠে আসা উচিত এবং এই ভারতীয় তথ্যমন্ত্রী কেন, বাংলাদেশেরও প্রচুর আমরা দেখছি এই ঘটনাগুলো ঘটছে এবং অনেক ক্ষেত্রে আজকে যে দেখবেন যে যারা সোশ্যাল মিডিয়াতে যারা কমেন্ট্রি করেন, ইউটিউবে যান বা টিভি টক শোতে যান, তাদের ৫ জনের লিস্ট এসছে কারা কারা ফেক নিউজ ছড়াচ্ছেন এবং তাদের মধ্যে অনেকে আছেন যে তাকে আপনার টিভি, অনেক বড় বড় টিভিতে ইনভাইট করা হয়, এই লোকগুলোও পর্যন্ত অপতথ্য ছড়ান। জনাব শফিকুল আলম, একটা লম্বা সময় যাবৎ আপনি এইসব অপতথ্য বা গুজব নিয়ে আসলে কাজ করেছেন এবং এই শোতেই অন্তত বেশ কয়েকবার এই বিষয়গুলো নিয়ে আসলে আপনার সাথে একই বিষয়ে আমার আলাপ হয়েছে। আপনার একটা সারসংক্ষেপ আকারে একটা হিসাব আমি জানতে চাই, কি মনে করেন গত ২ এবং ৩ বছরের যদি অভিজ্ঞতাটা যদি আপনি তুলে ধরেন, তাহলে আমরা কি আসলেই অপতথ্য বা গুজবের বিরুদ্ধে সরকারি বা বেসরকারিভাবে কোনো রকমের কোনো প্রতিরোধ গড়তে পেরেছি? না, আমরা যেইটা প্রতিরোধ যেটুকু করতে পারছি সেটা খুবই অপ্রতুল। আমরা যে করছি না সেটা না। আমাদের কিছু ফ্যাক্ট চেকিং ওয়েবসাইট আছে। আপনারা নিজেরা মানে এই টিভি স্টেশনগুলোর মধ্যে ৭১ টিভি ১ম এই বিষয়ে সোচ্চার হয়েছে এবং এটা নিয়ে কাজও করছে। তারা প্রায়ই অপতথ্য মানে ফেক নিউজ গুলোকে ডিটেক্ট করে মানুষকে জানান দিচ্ছে যে এটা ভুল। কিন্তু কথা হচ্ছে যে আমি আপনি বা এই ডিসেন্ট বলেন, রিউমার স্ক্যানার বলেন বা ফ্যাক্ট ওয়াচ বলেন, যারা এই কাজগুলো করছে তাদের এই কাজগুলো করে খুবই অপ্রতুল, বাট সেই তুলনায় অপতথ্য তো অনেক। আমরা ৩টা ৪টা ১০টা আইটেমকে আমরা মানে বাংলাদেশে যারা ফেক নিউজ নিয়ে কাজ করেন তারা অপতথ্য ওইগুলোকে ডিটেক্ট করতে পারবেন। কিন্তু একটা ঘটনা ঘটলে তখন দেখা যায় যে ২০০টা মিথ্যা নিউজ যাচ্ছে এবং ২০০টা মিথ্যা নিউজ, ওইটাকে কিভাবে ট্যাকেল দেওয়া যায় সেটার জন্য সত্যিকার অর্থে আমার মনে হয় যে গভর্নমেন্টের তরফ থেকে খুব সিরিয়াসলি এটা নিয়ে আলাপ আলোচনা করা উচিত। পারলে গভর্নমেন্টের একটা সেপারেট উইং থাকা উচিত এবং প্রত্যেকটা টিভি স্টেশন, প্রত্যেকটা বড় বড় নিউজ পেপার, প্রত্যেকেরই আসলে ফ্যাক্ট চেক ইউনিট থাকা উচিত, যাতে করে তারা তাদের রিডারদেরকে, তাদের ভিউয়ারদেরকে অ্যালার্ট করতে পারে যে না, আপনার এই যে জিনিসটা জানছেন এটা ভুয়া, মিথ্যা। আর সত্যিকার অর্থে অপতথ্য তো শুধুমাত্র খুব এমন না যে খুব একটা জেন্টেল জিনিস, ইনোকুয়াস জিনিস বা একটু হেসে উড়িয়ে দিলাম, তা তো না। অপতথ্য থেকে খুনাখুনি হচ্ছে। অপতথ্য থেকে আপনার মনে আছে গত বছর মাইলস্টোন ট্র্যাজেডির পরে কি ভয়ঙ্কর অপতথ্য ছড়ানো হয়েছিল। তাতে দেখা গেল যে হাজার হাজার ছেলে রাস্তায় নেমে প্রোটেস্ট করা শুরু হয়ে গেছে। কেউ সচিবালয় যে অ্যাটাক করলেন, হ্যাঁ, এবং আমরা যারা মাইলস্টোন স্কুলে গেলাম আমাদের উপরেও এক বিশাল কয়েকশো স্টুডেন্ট চড়াও হলেন। তো এই জিনিসগুলোর মূল উৎপত্তি হচ্ছে তো অপতথ্য। তো অপতথ্য শুধুমাত্র তো মানে খুবই যে এটা আমি এটাকে ডিবাঙ্ক করলাম আর সব সরে গেল তা তো নেই। এটার দ্বারা সোসাইটিতে একটা ক্যাওয়াস হচ্ছে, ইনস্ট্যাবিলিটি তৈরি হচ্ছে। একটা দেশের একটা ট্রুলি যেটা ফাংশনিং ডেমোক্রেসি, সেই ডেমোক্রেসিটা ডিসরাপ্ট করছে। তো এটার নিয়ে সত্যিকার অর্থে দেশের জনগণ, দেশের যারা কর্ণধার, যারা রাষ্ট্র পরিচালনা করেন,
তাদের এটা নিয়ে সিরিয়াস আলাপের বিষয় আছে এবং সিরিয়াস মেজার নেওয়ার সময় এসছে। শফিকুল আলম, আপনি ঠিকই বলেছেন, এটি আসলে প্রভাবিত করছে মানুষকে খুব নেতিবাচকভাবে। কিন্তু আরেকটা দিক যদি আমরা একটু নজরে আনি, এই যে অপতথ্য এবং গুজব ছড়ানোর জন্য এখন অনেক প্রাতিষ্ঠানিক অথবা ব্যবসায়িক অনেক প্রতিষ্ঠান কিন্তু এখন গড়ে উঠেছে। বট বাহিনী বলি অথবা কাকে কার বিরুদ্ধে কি ধরনের গুজব ছড়াতে চায় সেটির এখন রেড কার্ডও আমরা পেয়েছি অনেক জায়গায়, যেখানে আসলে টাকার বিনিময়ে সব গুজবগুলো ছড়াচ্ছে। এই যে প্রাতিষ্ঠানিক হয়ে যাওয়া এই ধরনের কর্মকাণ্ড, সেটাকে আপনি কিভাবে দেখেন? না, এটার মূল কারণটা হচ্ছে যে কেউ কেউ তো সমাজে ক্যাওস তৈরি করে তারা লাভবান হন, সমাজে ইনস্টেবিলিটি তৈরি করে তারা পলিটিক্যালি গেইন করতে চান। যেমন ধরেন এই কিছুদিন আগে যে স্টুডেন্টরা প্রোটেস্ট করলেন, হ্যাঁ, এই শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে কিছু প্রোটেস্ট করলেন, এই তাদের পরীক্ষা দিতে পারেননি, পরীক্ষা এই অতিবৃষ্টির কারণে পরীক্ষা এফেক্টেড হয়েছে, সেই জন্য যে প্রোটেস্টটা হলো, সেই প্রোটেস্টের দিন দেখেন আপনি প্রো আওয়ামী লীগের বট বাহিনীগুলো সারাটা দিন ধরে তারা মিথ্যা নিউজ ছড়িয়েছে যে 2 জন মারা গেছে, 3 জন মারা গেছে। তো এখন যখনই এই নিউজটা কেউ পড়ে যে একটা ঘরের একটা ইয়াং ছেলে বা একটা গৃহিণী বা একটা গৃহকর্তা এগুলো পড়েন, তাদের মনে তো অস্থিরতা তৈরি হয় যে এই বাচ্চা বাচ্চা ছেলেদেরকে কারা মারলো। এই যে মিথ্যা নিউজ দিয়ে তারা কি এইটার ফলে যে ওরা মূল ইন্টেনশনটা হচ্ছে এইটার মাধ্যমে দেশে একটা ক্যাওস তৈরি করা। এটা আওয়ামী লীগের এটা খুবই পুরনো অভ্যাস এবং এটা ওরা এখন করছেন। এটা এখন এমন না যে বাংলাদেশে এটা হচ্ছে, এটা পুরো সারা বিশ্বব্যাপী এটা হচ্ছে এবং পলিটিক্যাল পার্টিগুলো যারাই একটু দুর্বল অবস্থায় থাকেন তারা চান যে সমাজে এই ক্যাওস তৈরি করে তারা পলিটিক্যাল গেইন করার জন্য। এটা খুবই মানে ভয়ঙ্কর একটা বিষয় এবং এটা সত্যিকার অর্থে শাস্তিযোগ্য অপরাধ। এই বিষয়গুলোকে খুব সিরিয়াসলি ইনভেস্টিগেট করে যারা এটার সাথে জড়িত তাদের আইনের আয়তায় আনা উচিত। এই বট বাহিনী যে বিষয়টি, সেটিকে কি আসলে কোনোভাবে নির্মূল করার কোনো উপায় নেই, বা কোনোভাবে কি এদেরকে নিয়ন্ত্রণ করার কোনো জায়গা কি আছে? না, দেখেন আপনি যেই একজনে আপনি ধরেন আপনি এখন সোশ্যাল ফেসবুকে গেলেন যে একটা অপতথ্য ছড়ায় দিলেন, আপনার কয় মিনিট লাগবে লিখতে? হার্ডলি 1 মিনিট লাগবে। 1 মিনিটে আপনি মিথ্যা তথ্য ছড়িয়ে দিলেন, বললেন যে ফরমার প্রেস সচিব এই কথা বলেছে, আমি হয়তো ওই কথাটা বলিনি, আপনি দিয়ে দিলেন। এখন এই যে আপনার কথাটা দেওয়ার পরে ওইটাকে কেউ যে একজন ডিটেক্ট করে ওইটাকে যে বলবে যে না এটা ভুল, এই প্রসেসটা তো অনেক সময় সাধ্য ব্যাপার। আপনাকে ডিটেক্ট করতে হবে যে না এই কথাটা শফিকুল আলম সত্যিই বলেছেন কিনা। তো তখন শফিকুল আলমের সাথে আপনার কারো একজন কথা বলতে হবে যে ভাই আপনি এই কথাটা বলেছেন কিনা, বা তার ইদানিংকার যে রিসেন্ট স্টেটমেন্ট আছে সবগুলো আপনার দেখতে হবে। ফলে দেখা যাচ্ছে আপনার হয়তো 1 মিনিট লাগলো একটা মিথ্যা নিউজ করতে, কিন্তু এটাকে ডিবাঙ্ক করতে মানে এটাকে ভুল যে এটাকে প্রমাণ করতে দেখা যাচ্ছে যে আপনার 6 ঘন্টা, 1 দিন, 2 দিন লেগে যায়। আমার মনে আছে যে আমাদের সময় ইন্টারিম গভর্নমেন্টের সময় একটা ভিডিও প্রচার করলো যে একজন লোককে দেখা যাচ্ছে যে জবাই করা হচ্ছে। তো ওই জবাইয়ের ভিডিও দিয়ে বলছে যে বাংলাদেশে মাইনরিটিদেরকে জবাই করছে জামাত ইসলামী পার্টি। পুরো ভিডিওটা কিন্তু ইসলামিস্টরা জবাই করছে, জামাত ইসলামী না, ইসলামিস্টরা এটা জবাই করছে। তো এটা দেখেন কি বাংলাদেশকে নিয়ে কি ভয়ঙ্কর একটা খেলা, বাংলাদেশের বিরুদ্ধে কি ভয়ঙ্কর অপপ্রচার। তো আমরা ওইটাকে ডিবাঙ্ক করতে যে ওই ভিডিওটার অরিজিনালটা আমরা খুঁজে বের করতে হয়েছে। তারপরে আমরা দেখলাম যে ভিডিওটা হচ্ছে মেক্সিকোর মানে ল্যাটিন আমেরিকার একটা দেশের, মেক্সিকো বা আরেকটা দেশের, ওইখানে ওই ড্রাগ কার্টেলদের মধ্যে এটার মারামারির একটা মানে তাদের মধ্যে তো প্রায় খুনাখুনি হয়, সেটার একটা বিষয়। তো ওইটাকে এইখানের ভিডিও হিসাবে চালিয়ে দিতে চাচ্ছে। এই বিষয়টি আমরা সম্প্রতি অনেকবারই দেখছি যে পুরনো ভিডিও অন্য প্রসঙ্গের ভিডিওগুলোকে যে কোনো অন্য ঘটনা বা সাম্প্রতিক কোনো ঘটনার সাথে মিলিয়ে সেই তথ্যগুলো ছড়ানো হয় যাতে করে মানুষের বিশ্বাসযোগ্যতা নিয়ে আরো কাছাকাছি এখানে আমার পয়েন্টটা হচ্ছে যে ছড়ানোটা হয়তো খুব ইজি, আপনার করতে 1 মিনিট লাগে, 10 মিনিট লাগে বা 1 ঘন্টা লাগে, কিন্তু ওইটাকে যে ভুল প্রমাণ করা, এটা যে মিথ্যা, এটা প্রমাণ করতে অনেক সময় 2-3 দিন লেগে যায়। কিন্তু ততদিনে তো ধরেন ভয়ানক একটা সমাজে অস্থিরতা তৈরি হয়। আপনি ঠিকই বলেছেন শফিকুল আলম, এই বিষয়টি নিয়ে আমরা আরো বিস্তারিত কথা বলবো, তবে এই মুহূর্তে একটা বিরতির সময় হচ্ছে। বিরতির পর এসে ঠিক একই জায়গা থেকে আবারও শুরু করব, সঙ্গে থাকুন। দর্শক আমাদের সাথে আমাদের অতিথি যুক্ত আছেন, আলোচনা চালিয়ে যাব, তবে এই মুহূর্তে একটা বিরতি নিচ্ছে, সঙ্গে থাকুন।
বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি রিউমার চেক নিয়ে একাত্তরের নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। দর্শক, আমাদের সাথে আমাদের অতিথি সাবেক প্রেস সচিব শফিকুল আলম যুক্ত হচ্ছে, আবারও যুক্ত হচ্ছে তার সাথে। শফিকুল আলম, আরও একবার স্বাগত জানাচ্ছি আপনাকে আমাদের এই আয়োজনে। এই বিরতির ঠিক আগেই আপনি বলছিলেন যে পরিস্থিতিতে এখন আমরা দাঁড়িয়েছি, যে কোনো অপতথ্য ছড়ানো খুবই সহজ, মিনিট খানেকেরও কম সময় লাগে, কিন্তু সেটি সত্য না মিথ্যা সেটি যাচাই করতে 2 থেকে 3 দিন সময় লেগে যায় এবং সাধারণ মানুষের কাছে সেই তথ্য পৌঁছাতে আরও বেশি সময় লেগে যায়। তো সেই ক্ষেত্রে আপনি কি মনে করেন, এখন তাহলে আমরা যদি একটা দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা নিতে চাই, যাতে করে হয়তো আজ থেকে 2 বছর পর অথবা 5 বছর পর আমরা একটা শক্ত অবস্থানে পৌঁছাবো এইসব অপতথ্য বা ভুল তথ্যের বিরুদ্ধে, তাহলে পরিকল্পনাটা কি হওয়া উচিত? এটা নিয়ে অনেকগুলো ভাবনার বিষয় আছে। প্রথম কথা হচ্ছে যে আপনাদের ডিটারেন্স তৈরি করতে হবে, যাতে এই কাজগুলো কেউ করতে গেলে 3-4 বার চিন্তা ভাবনা করে যে আমি মিথ্যা তথ্য ছড়াচ্ছি, আমাকে আইনের আওতায় আসতে হতে পারে বা আমাকে জেল জরিমানা ফেস করতে হতে পারে। এই জিনিসটা মানুষের বোঝার উচিত। মানে আমি মিথ্যা তথ্য দিলাম, অবাধে দিয়ে দিচ্ছি, এইটার একটা পানিশমেন্ট থাকা উচিত। এটা যদি আপনার পানিশমেন্ট না থাকে, তাহলে অবাধে সবাই, ইভেন যারা সমাজের যারা সিনিয়র সাংবাদিক, তারাও এগুলো করতে একই সাথে করবেন এবং করছেন অনেক ক্ষেত্রে। এটা একটা করতে হবে, এটা একটা ডিটারেন্স। আর সেকেন্ড হচ্ছে যে আপনার লিটারেসি তৈরি করা, মিডিয়া লিটারেসি। মিডিয়া লিটারেসিটা কিরকম, যে আমাদের আমরা যারাই সোশ্যাল মিডিয়া ব্যবহার করি বা যারা আমরা নর্মাল মিডিয়া টেক্সট বা প্রিন্ট বা টিভি মিডিয়া ব্যবহার করি বা ওগুলো দেখি, আমাদের একটা নিজেদের পড়াশোনা থাকতে হবে যে আসলে কোনটা সত্য আর কোনটা মিথ্যা, কোন নিউজকে আমি সত্য হিসাবে নিব, কোন ফটোকার্ডকে আমি সত্য হিসাবে নিব বা কোনটা আমরা নিব না। এই জিনিসটা প্রাইমারি ডিটেকশনটা, এটা আমাদের এক ধরনের মিডিয়া লিটারেসি তৈরি করতে হবে, যেটা স্ক্যান্ডিনেভিয়ায় যেটা হচ্ছে যে ওরা খুব প্রাইমারি স্কুলের থেকেই ছেলে মেয়েদেরকে ফেক নিউজ, অপতথ্য, মিসইনফরমেশন, ডিসইনফরমেশন সম্পর্কে পড়াচ্ছে এবং এটা খুব ভালো। এটা এক ধরনের আপনি যারা, কারণ আমরা তো আর সোশ্যাল মিডিয়া থেকে বের হতে পারবো না, এটা আমাদের পার্ট অফ আওয়ার লাইফ হয়ে গেছে। তো আমরা যাতে সোশ্যাল মিডিয়া যেভাবে ইউজ করব, সেই ইউজের সময় আমরা জানবো যে আসলে কোনটা সত্য কোনটা মিথ্যা। এই আরেকটা হচ্ছে যে যেগুলো ফেক মিডিয়া, সেগুলোর ক্ষেত্রে আমাদের যে ন্যাশনাল যে এজেন্সিগুলো যারা ধরেন ফ্যাক্ট চেক এগুলো করে, এটার জন্য একটা প্রপার এজেন্সি থাকবে যারা এই বিষয়টাকে খুব সিরিয়াসলি ডিল করবে। যে কনসিস্টেন্টলি কোনো মিডিয়া যদি দেখা যাচ্ছে যে ফেক নিউজ ছড়ায়, তো তার তো অবশ্যই তার বিরুদ্ধে তো একটা অ্যাকশনে যাওয়া উচিত, কেননা কারোর কোনো রাইট নাই জনগণকে মিথ্যা ইনফরমেশন দেওয়ার বা জনগণকে মিথ্যা ইনফরমেশন দিয়ে সমাজে ক্যাওস তৈরি করা, এটা কারো কোনো রাইট নাই বা এটার জন্য অবশ্যই পানিশেবল অফেন্স হওয়া উচিত। এই কাজগুলো এই সরকারের তরফ থেকে আসা উচিত। আর প্রাইভেট তরফ থেকে আমি মনে করি যারা নিউজ পেপার দিচ্ছেন, যারা টিভি স্টেশন দিচ্ছেন বা যারা সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টর, যে খুব ইনফ্লুয়েন্সার, তাদের সবারই উচিত এক ধরনের ফ্যাক্ট চেকিং এর একটা উইং থাকা। তাতে হবে কি, প্রতিদিনই তারা তাদের রিলেটেড বিষয়ে যেই বিষয়ে কথা, কেউ হয়তো পলিটিক্স নিয়ে ফেসবুক বা ইউটিউবে লিখছেন বা ভিডিও বানাচ্ছেন, তারও ওইখান থেকে একটা ছোট উইং থাকা উচিত যে এই ইনফরমেশন গুলো মিথ্যা, এগুলো বলা। বা আপনি ৭১ টিভি যেরকম করছে, এই একই কাজ যদি আরো 50, বাংলাদেশে 30টার মতো টিভি আছে, সবাই যদি করে প্রতিদিন, তাহলে হয় কি এই ফেক নিউজ গুলোতে এক ধরনের কম্বাইন্ড অ্যাকশনে যাওয়া যায়। এই কাজগুলো হওয়া উচিত। সব মানে আমরা যদি 4-5 তরফ থেকে 5 সাইড দিয়ে যদি আমরা এটাকে কনফ্রন্ট করি, তাহলে আমার মনে হয় যে এই বিষয়টা আমরা আরো নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারবো। ধন্যবাদ শফিকুল আলম, বেশ কিছু বিষয় নিয়ে আসলে আজকে আলোচনা করলাম। ধন্যবাদ আপনার মতামত এবং সময়টুকু দেওয়ার জন্য। দর্শক, এতক্ষণ আমাদের সাথে আলোচনায় ছিলেন সাবেক প্রেস সচিব শফিকুল আলম। কথা বলছিলাম বেশ কিছু ফ্যাক্ট চেক এবং এর আনুষঙ্গিক সমাধানগুলো নিয়ে। দর্শক, আপনারা আছেন ফ্যাক্ট চেক নিয়ে একাত্তরের নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। প্রতিদিন আমরা রিউমার দূর করতে হাজির হব ঠিক একই সময়ে একইভাবে। আপনারাও আমাদের সাথে যুক্ত হতে পারেন। যে কোনো খবর যদি আপনাকে সংশয়ে ফেলে, সেটা একটি স্ক্রিনশট আমাদেরকে মেইল করতে পারেন fns.71tv@gmail.com অথবা ফেসবুকে যোগাযোগ করুন www.facebook.com/ফেক নিউজ স্ক্যানারে। আমরা সেই তথ্যের ফ্যাক্ট চেক করে আপনাদের জানাবো। চট্টগ্রাম শিরোনাম দেখেই ক্লিক করবেন না। বিশ্বাস আর প্রতিক্রিয়া জানানোর আগে ফ্যাক্ট চেক করুন আর থাকুন ৭১-এর সাথে।